জীবনে কখনো কল্পনাও করিনি যে একজন বিধবা মেয়েকে বিয়ে করতে হবে, তাও নিজের ইচ্ছায় নয়, বরং মায়ের চাপে পড়ে। না, তাকে মহিলা বললে ভুল হবে, সে এখনো তরুণী, বয়সে হয়তো আমার চেয়ে 2-1 বছরের ছোট হবে, তবে তার কোলে একটা মেয়ে আছে। যে সত্যটা আমি মেনে নিতে পারিনি, এখনো পারছি না। আমি চেয়েছিলাম আমার বিয়েটা হোক ভালোবাসার সামওয়ানের সঙ্গে, নট সামওয়ান এলসেস লেফট ওভার। কিন্তু মা বারবার বললেন, ওর মা আমার ছোটবেলার বান্ধবী, তাছাড়া মেয়েটা অনেক ভালো শিক্ষিত, বাচ্চা থাকলেও তো আর জীবন থেমে থাকে না, তুই মানুষ করবি। আমি কিছু না বলে নীরবে সম্মতি জানালাম, মুখে কিছু না বললেও মনে ঘৃণা, রাগ আর হতাশা জমে রইল। আজ সেই রাত, বিয়ের প্রথম রাত। ঘরে ঢুকে চোখে পড়লো সাজানো বিছানা, ফুলের গন্ধে ভরা ঘর, আর এক লাল শাড়ি পরে মাথা নিচু করে বসে থাকা তরুণী সিরাত। দেখতে অসম্ভব সুন্দর। তাকে প্রথম দেখায় এক মুহূর্তের জন্য কেমন যেন থমকে গিয়েছিলাম, কিন্তু পর মুহূর্তেই মনে পড়লো সে একজনের স্ত্রী ছিল, একটা বাচ্চার মা। এই বিবেচনায় তার সৌন্দর্যও যেন ফিকে হয়ে গেল। তারপর চুপচাপ এগিয়ে গিয়ে মাথার পাগড়িটা ছুঁড়ে ফেললাম বিছানার কোণে। সিরাত চমকে উঠলো, কিন্তু কোনো কথা না বলে মাথা নিচু করে বসে রইল। আমি ঠান্ডা অথচ কাটায় মোড়ানো কণ্ঠে বললাম, দেখুন, এই বিয়েটা আমি নিজের ইচ্ছাই করিনি, মায়ের আবেগে বাধ্য হয়েছি। আপনি আমার স্ত্রী কেবল কাগজে কলমে, মোটেই বাস্তবের নয়। আমি আপনাকে স্ত্রী হিসাবে স্বীকার করব না, আর আপনার মেয়েকেও আমার সামনে আনবেন না। আপনার কোনো অধিকার আমার উপরে নেই, সেটা বুঝে চলবেন। বলে দরজাটা ধাক্কা দিয়ে বের হয়ে এলাম। পিছনে হালকা ফোপানির শব্দ পেলাম, কিন্তু ভান করলাম আমি যেন কিছুই শুনিনি। তারপর আমি ছাদে উঠে গেলাম। রাতটা ছিল অপূর্ব সুন্দর, আকাশের উপরে চাঁদ, ঠান্ডা হাওয়া। তবুও মনে হচ্ছিল আমার জীবনটা যেন অন্ধকারে হারিয়ে গেল। শেষমেশ আমি একজন অন্যের ফেলে যাওয়া সম্পর্কের খুঁটির সাথে আটকে গেলাম। মায়ের উপর রাগে গা জ্বলছিল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিচে নেমে অন্য একটা রুমে চলে গেলাম এবং শুয়ে পড়লাম। পরদিন থেকে আমি সিরাত এবং তার মেয়েকে এড়িয়ে চলতে শুরু করলাম। একটা নিঃশব্দ গৃহিণীর মতো সিরাত ঘর গুছায়, রান্না করে, কাপড় কাচছে। তার 1 বছরের বাচ্চা নাইরা হামাগুড়ি দিয়ে ঘরের এমাথা হতে ওমাথা যায়। আমি যখন সন্ধ্যায় বাসায় ফিরি, তখন আমাকে দেখে এক কোণে বসে মিটিমিটি হাসি আর কিছু বলার ট্রাই করে, কিন্তু আমি গ্রাহ্য না করে চোখ ফিরিয়ে নিয়ে সোজা নিজের রুমে ঢুকে পড়ি। সিরাত খাবার রেখে যায় দরজার পাশে, চোখ তুলে তাকায়ও না, আমিও তাকাই না। দুজন দুজনকে অদৃশ্য ভেবে চলি। একদিন ঘরে ফিরে তো আমার মাথায় রক্ত উঠে গেল। ঘরে ফিরে দেখি সবকিছু আমার রুমের এলোমেলো, ডায়েরিগুলো ছড়ানো বালিশ মেঝেতে, খাতাগুলো ছেঁড়া, মাথা যেন আকাশ ভেঙে পড়লো। চিৎকার দিয়ে উঠলাম, নাইরা! সিরাত দৌড়ে এসে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা এবং বলতে শুরু করলো, জি জি, কি হয়েছে বলুন আমায়। আমি রেগে গজগজ করতে করতে বললাম, আপনার মেয়েকে বলছি না আমার রুমে ঢুকতে দিবেন না। একই অবস্থা, একবার বললে কান পর্যন্ত পৌঁছানো কথা। আমার এমন কথা শুনে সিরাত হাঁটু গেড়ে আমার পায়ে পড়ে গেল এবং করুণ সুরে বলতে শুরু করলো, দয়া করে ওকে কিছু বলবেন না, ও তো ছোট্ট, ও কিছুই বোঝে না, আর আমি ওকে দেখে রাখতে পারিনি, সব ভুল আমারই, এমনটা আর কখনোই হবে না, প্লিজ ওকে কিছু বলবেন না। তার চোখের জল আমার পায়ে ঝরে পড়ছে, কিন্তু এতে আমার একটুও দয়া নয়, উল্টা বিরক্ত বাড়লো। চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপর অনেক রাতে বাসায় ফিরে এসে রুমের দিকে তাকাতেই আমি যেন চমকে গেলাম। রুমটা একবারে গোছানো, আগের থেকেও বেশি পরিপাটি। বিছানার চাদর থেকে শুরু করে সবকিছু যেন চকচক করছে। এমনটা দেখে মনটা অদ্ভুতভাবে হালকা হতে লাগলো। শরীরটা এলিয়ে দিলাম বিছানায়, লাইট অফ, ফ্যান অন। হঠাৎ পাশের রুম থেকে এক চাপা কান্নার আওয়াজ কানে ভেসে এলো। সিরাত আবারও কান্না করতেছে, কিন্তু এবারও আমি গ্রাহ্য করলাম না। আগের মতো কিছু না শোনার ভান করে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। সিরাত কান্না করছিল, জানালা বন্ধ, তবুও তার কান্নার শব্দ ঠেকিয়ে রাখা যায়নি। আমি পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সেই চাপা কান্নার শব্দটা কেমন যেন বুকের ভিতরে খোঁচা দিয়ে যাচ্ছিল। মনে মনে ভাবতে শুরু করলাম, আচ্ছা, এই মেয়েটা প্রতিদিন আমার এত অবহেলা, ঘৃণা, চিৎকার সবকিছু সহ্য করে যাচ্ছে কিভাবে? এটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। পরদিন খুব সকালে ঘুম ভাঙলো চায়ের গন্ধে। রুমের দরজা খুলে দেখি ছোট একটা ট্রেতে চা রাখা, চায়ের কাপের পাশে ছোট একটা চিরকুট রাখা। চিরকুটে সুন্দর করে লেখা ছিল, আপনার তো সকালে মাথা ব্যথা করে, তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, ভালো লাগলে বলবেন। চোখ যেন আটকে গেল, ভালো লাগলে বলবেন কথাটায়। মনে মনে ভাবলাম, এতটা অপমানের পরেও মেয়েটা এখনো কি করে আমার পছন্দের জিনিসগুলো মনে রাখে। তারপর চা খেয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। সেদিন বিকেলে ঘরে ফিরতেই নাইরাকে দেখি দরজার সামনে দাঁড়িয়ে, মুখে মিটিমিটি হাসি, আমার দিকে ছোট ছোট হাত বাড়িয়ে বলল, আক্কু। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো। এই প্রথম সে আমাকে কিছু বলতে চাইলো। আমি চোখ সরিয়ে চলে গেলাম, কিন্তু তার সেই নিষ্পাপ মুখটা আমার মনে গেঁথে রইল। আমার স্ত্রী সিরাত দূর থেকে সবকিছু দেখতেছিল, কিন্তু কিছুই বলল না। কয়েকদিন এভাবেই কেটে গেল। আমার চুপচাপ আসা যাওয়া, সিরাতের নীরব সেবা, নাইরার ছোট ছোট হাসি। একদিন রাতে দেখি আমার মাথার কাছে ব্যথার ওষুধ রাখা আর একটা চিরকুটে লেখা, আজ মাথা ব্যথার কথা বলছিলেন দুপুরে, তাই ওষুধটা রেখে গেলাম, সময় করে খেয়ে নেবেন।
আমি অবাক হয়ে চিরকুটটা পড়ছিলাম। আমার মুখে কেউ এত বছর পরে মমতা ছুঁয়ে দিল যেন। রাত গভীর হতে থাকলো, চোখে ঘুম আসছে না। ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ, তারপর নিচে নেমে ধীরে ধীরে সিরাতের ঘরের দিকে এগোলাম। ভিতর থেকে নাইরার হালকা হাসির শব্দ আসছে। দরজার ফাঁক দিয়ে দেখলাম সিরাত তাকে ঘুম পাড়ানোর ট্রাই করতেছে এবং সরা বলতেছে। সরাটা এমন ছিল, আকাশেতে লুকায় চাঁদ, চুপটি করে নাইরা ঘুমাও আজ। তার গলার স্বর কি শান্ত, কি কোমল, একদম মায়া ভরা। এই প্রথমবার তার কণ্ঠ শুনে আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। একটা বাচ্চার মা হয়েও সে যেন এখনো নিজের সমস্ত ভালোবাসা দিয়ে চারপাশের অন্ধকার সরিয়ে দিচ্ছে। আমি ধীরে ধীরে পিছনে ফিরলাম। আমার ভেতরে কোথাও যেন একটা নরম বাতাস বইছে, ঘৃণার কাঁটা ভেঙে কিছু একটা গলে যাচ্ছে ধীরে ধীরে। তবুও আমি জানি আমি এখনো প্রস্তুত নই এই ভালোবাসা স্বীকার করার জন্য, এই ছোট মেয়েকে মেয়ে বলে স্বীকার করার জন্য। তবুও কোথায় যেন কিছু বদলে যাচ্ছে। যাই হোক, দোটানার মধ্যে পড়ে গেলাম। তাকে দেখে মুগ্ধ হলেও যখন মনে হয় সে অন্য কারো স্ত্রী ছিল, তার প্রতি ঘৃণা চলে আসে। জীবন আমাকে কোথায় নিয়ে আটকালো, এই ভাবনা ভাবতে ভাবতে ওই দিন ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম ভাঙতেই চোখে পড়লো আরেকটা চিরকুট। গাইজ, সম্পূর্ণ গল্প আমার ইউটিউবে পেয়ে যাবা। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ, লিঙ্ক থাকবে টিকটকের বাহুতে। সো এখনই যাও অ্যান্ড এনজয় করো। আর হচ্ছে এই ভিডিওতে বেশি বেশি কপি লিঙ্ক, রিপোস্ট এবং শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।